যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে ঘেউ ঘেউ মিউ মিউ অলংকার পাওয়ার পর একজন সাধারণ সরকারি কর্মচারী হিসাবে আপনার কেমন মনে হয়েছে? আমরা যখন তার মুখ থেকে ধরুন 100 টাকা আপনি পাবেন বকেয়া হয়, হিসেব করলে আপনাকে খুব বেশি হলে 43, 44, 45 বা 46 টাকা দিয়েছে, আপনার 55 টাকার মতো মেরে দিয়েছে, 53, 54, 55 টাকার মতো মেরে দিয়েছে, দিয়ে বলছে 100 টাকা দিয়েছে। মানে একটা বাচ্চা যখন নতুন জন্মগ্রহণ করছে সে নাকি 80,000 টাকা প্রায় দেনা নিয়ে জন্মগ্রহণ হচ্ছে, রাজ্য সরকার এত বকেয়া রয়েছে। এর সঙ্গে অর্থ সংকটের কোনো সম্পর্ক নেই। মানে হচ্ছে সংবিধান সম্মত যে প্রাপ্য পাওনা সরকারি কর্মচারীদের হয় সেখানে টাকা নেই বা টাকা ঘাটতি আছে এটা বলা যাবে না। কেন্দ্রীয় হারে ডিএ বা যেটা হচ্ছে সপ্তম বেতন কমিশন 45 দিনের মধ্যে লাগু করবে, এটা অ্যাকচুয়ালি গালগুপ্পি বা কিছুটা পেয়েছেন? কিছুই পাইনি, জিরো। 20% বলা ও হয়। তো ঠকিয়েছি। পে কমিশন নাকি বকেয়া দিয়ে, যদি যে কোনো একটাকে বাছাই করতে বলা হয় এই মুহূর্তে আপনি কি মনে করেন কোনটা আগে হবে? না দেখুন, আগে বলতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ঠিকমতো ডিএ পাচ্ছেন না, এই অভিযোগ দীর্ঘদিনের। তবে অভিযোগ থাকলেই তো হলো না, এই অভিযোগ সত্য কিনা সেটাও যাচাই করতে হবে। আর সেই কারণেই 2016 সাল থেকে মামলা দায়ের হয়, আর তারপর তিনবার ডিএ দেওয়ার নির্দেশ দেয় মহামান্য আদালত, আর মোট 8 বার কর্মচারীদের পক্ষে রায় ঘোষণা করেন। তবে তৎকালীন রাজ্য সরকার এই নিয়ে কর্ণপাত করেননি, কার্যত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বারবার রিভিউ পিটিশনের নামে সময় নষ্ট করেছে তৎকালীন সরকার। তারপর কেটে গেছে অনেকটা দিন, সরকারের বদল হয়েছে। এবার কি ভাগ্য ফিরবে সরকারি কর্মীদের, নাকি সেই 20%তেই সন্তুষ্ট থাকতে হবে? রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা, পে কমিশন বা বেতন কমিশন এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তর্ক বিতর্ক প্রশ্ন দীর্ঘদিনের। নতুন সরকার কি কর্মীদের দিকে মুখ তুলে তাকাবে, নাকি পুনঃমূষিক ভব? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই পডকাস্ট সেশন। আজ আমার সাথে রয়েছেন সেই রাজ্য সরকারি কর্মী যিনি সামনে থেকে এই ডিএ মামলাকে দীর্ঘ 10 বছর ধরে চালিয়ে এসেছেন। প্রচুর আর্থিক সমস্যা থাকতেও অনেক সময় নিজের পকেট থেকেও টাকা খরচ করে মামলা চালিয়েছেন। দেবপ্রসাদ হালদার, জেনারেল সেক্রেটারি, ইউনিটি ফোরাম। নমস্কার দেবপ্রসাদ বাবু, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। নমস্কার। দীর্ঘ 5 বছর পর আমাদের চ্যানেলে আবার এসেছেন, বলুন কেমন আছেন? মোটামুটি ভালোই আছি আপনাদের আশীর্বাদে, এবং আপনাদের যে চ্যানেল এডুকেশনাল অ্যান্ড নলেজ চ্যানেল দীর্ঘদিন ধরে কাজ চালাচ্ছেন মানুষের স্বার্থে। আমরা ডাক পেয়েছি আপনাদের তরফ থেকে, সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি যাতে মানুষের কাছে কথাগুলো পৌঁছে দেওয়া যায় তার চেষ্টা করা। একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে ঘেউ ঘেউ মিউ মিউ অলংকার পাওয়ার পর একজন সাধারণ সরকারি কর্মচারী হিসাবে আপনার কেমন মনে হয়েছিল? দেখুন, একটা মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আগের সরকারের প্রধান ছিলেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যখন তার মুখ থেকে ঘেউ ঘেউ মেউ মেউ এইসব কথা শুনেছিলাম, প্রত্যেকটা কর্মচারীর মনে বড় আঘাত লেগেছিল। আমরা প্রতিবাদ করেছি এবং যোগ্য জবাব হিসাবে আমরা কিন্তু 2016 সালে সেই সরকারের কাছ থেকে ডিএ আদায় করার জন্যে, প্রাপ্য দিন থেকে আদায় করার জন্যে আমরা কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছিলাম এবং আদালতে আমরা জয়লাভ করেছি। অর্থাৎ আমরা তার ঘেউ ঘেউ মেমুয়ে জবাব দিতে পেরেছি। একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধেই মামলা, এটা কর্মক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে কতটা অসুবিধার সম্মুখীন হয়েছিলেন? দেখুন, যে কোনো লড়াই যখন লড়াইয়ের মতো করে করতে হয়, চ্যালেঞ্জ নিতে হয়, লড়াই তো এমনি এমনি হয় না। এই রাজ্যে রাস্তায় বহু আন্দোলন হয়েছে, আমরা দেখেছি 60-70 বছর ধরে স্বাধীনতার পর থেকে যে কালারের সরকার
যখন ছিল, বিশেষ করে 34 বছর, তারপরে 15 বছর আমরা দেখলাম, আর এই সরকার সবে শুরু হয়েছে, তারা কিন্তু প্রাপ্য দিন থেকে ডিএ দেয়নি। অর্থাৎ রাস্তার লড়াই বিফল হয়েছি আমরা। সেই জন্যে আদালত থেকে আদায় করার জেদ আমাদের ইউনিটি ফোরামের মনে জেগেছিল, এবং আমরা মলয়বাবুদের, অর্থাৎ মলয় মুখোপাধ্যায়ের যে সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, ওদেরকে আমরা রাজি করিয়ে আমরা 16 সালে কিন্তু মামলাটা রুজু করেছিলাম। দুটি সংগঠন মিলে, আমরা ইউনিটি ফোরাম, ওরা হচ্ছে কনফেডারেশন। আজ তার সুফল প্রত্যেকে পাবে আশা করছি, এবং তার একটা ধাপ হিসাবে একটা কিস্তি আমরা পেয়েছি সবে। 10 বছরের মামলা, এতটা সময়, এতটা ধৈর্য কিভাবে রাখলেন? যখন একের পর এক জয় হচ্ছে, তখন ঐতিহাসিক জয়, সেই জয়গুলো ঐতিহাসিক জয়। যখন 22 পাতা, 23 পাতা, 28, 29 পাতা, 30 পাতা, যখন মহামান্য ডিভিশন বেঞ্চের হাইকোর্ট, স্যাট, তারপর সুপ্রিম কোর্ট, লাস্ট জানেন আমরা 124 পাতা রায় দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের 2 বিচারপতি, মহামান্য সঞ্জয় কারোল মহাশয় এবং তার সঙ্গে ছিলেন প্রশান্ত কুমার মিশ্রা। সুতরাং মনের জোর এমনিতেই বাড়ে, কারণ পরাজয় তো স্বীকার করা যাবে না। জয়ী হচ্ছি আমরা, আর না হয় কিছুদিন চলবে, যতক্ষণ না হাতে পাবো, যতক্ষণ না আদায় হবে, যতক্ষণ না আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, ততক্ষণ আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে। এখনও অনেক কাজ বাকি আছে, সেটা সম্পন্ন করতে হবে। আপনারা আদালতে বারবার তারিখ পে তারিখ, তারপর আবার মামলায় জয় পেলেন, একাধিকবার জয় পেয়েছেন। আমার যতদূর মনে পড়ে 3-3বার আপনাদের ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, আরও 5 থেকে 6 বার আপনারা জয় পেয়েছেন। জয় পাওয়ার পরও দেখা যাচ্ছিল যে রাজ্য সরকার দিচ্ছে না ডিএ, কিংবা একদম শেষ মুহূর্তে গিয়ে পিটিশন, রিভিউ পিটিশন করছে, দিচ্ছে না বলে আপনারা আবার কন্টেম্পট অফ কোর্ট বা আদালত অবমাননার মামলা করছেন। তখন কি মানে অনেকটা আপনারা নিরাশা গ্রাস করতেন আপনাদের? কখনোই আমরা আমাদের নিরাশা গ্রাস করতে পারিনি, কারণ আমাদের এতই চেষ্টা ছিল যে জয়ী আমরা হবই। আর সবথেকে বড় কথা, আমরা দেখিয়ে দেব যে এই সরকারের কাছ থেকে, এই সরকারটা হচ্ছে সংবিধান বিরোধী। এই সরকার মানে আগের সরকার হচ্ছে তৎকালীন সরকার, জাস্ট এই মে মাসের আগে আর কি, মমতা ব্যানার্জির সরকার। নাম বলতে অসুবিধা নেই। মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার ছিল, সংবিধান বিরোধী সরকার ছিল। সেই জন্যে তিনি যতই আদালত অবমাননা করুন না কেন, আমরা জানি শেষ হাসি আমরা হাসব, এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে এই মামলার মাধ্যমে ডিএ আদায় করে ছাড়ব, এটা আমরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। 20% ডিএ ঘোষণা হয়ে গেছে, আর কি বকেয়া ডিএ পাওয়া যাবে? 20% যে বকেয়া ডিএ ঘোষণা করেছে গত 22শে জুন 2026, সেটা একরকম কি বলবো, মানে ঠিক আমরা খুশি হতে পারিনি। আপাতত দৃষ্টিতে দেখলে মনে হবে 20%, কিন্তু ওটা যদি আগস্ট মাস থেকে দিত বা জুলাই থেকে দিত, আর যদি তার সঙ্গে নোটিফিকেশান বেরতো, গভর্নমেন্ট অর্ডার যেটাকে বলে, ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বরাবরই বেরোয়, সে 4, 5, 10, 15, 20, 25 যাই পার্সেন্টেজ রিলিজ করুক না কেন, তার গভর্নমেন্ট নোটিফিকেশান ফিনান্স দপ্তর থেকে বেরোয়, সেটা কিন্তু বেরোয়নি। অর্থাৎ ঘোষণা হয়েছে, কিন্তু দেবে বলে মনে হয় না, আরও 2 মাস পিছোতে পারে। সরকার গঠনের পর মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তো আপনারা দেখা করলেন, সেই সময়ের বাস্তব অভিজ্ঞতা কিংবা কি প্রতিশ্রুতি পেয়েছিলেন, আর তার প্রতিফলন কতটা হয়েছে, এই বিষয়ে যদি একটু বলুন। দেখুন, গত 1/6/2026 সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবান্নে একটি বৈঠক হয়েছিল। আপনি উপস্থিত ছিলেন? আমরা ডিএ মামলাকারী হিসাবে আমি উপস্থিত ছিলাম, এবং সেখানে কিছু কথা ভালো লেগেছে শুভেন্দু অধিকারী মহাশয়ের, কিন্তু বাস্তবে রূপ পায়নি। সেই কথার মধ্যে কি ভালো লেগেছে আর কি খারাপ লেগেছে সেটা একটু বলি ছোট্ট করে। সেটা হচ্ছে যে উনি শুরু করেছিলেন যে আপনারা যে কারেন্ট ডিয়ারনেস অ্যালাউন্স 42% আপনাদের বকেয়া রয়েছে, অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের বা রোপা 19-এর যে মোট 60%
পাওনা, তার মধ্যে 18% আমরা পেয়েছি, এখনও 42% আমাদের পাওনা আছে। এটা দিয়ে উনি লেকচার শুরু করেছিলেন, অর্থাৎ তার বক্তব্য শুরু করেছিলেন। এইটা আমাদের ভালো লেগেছিল। আমরা ভেবেছিলাম হয়তো আমাদের আবেদন নিবেদন করতে হবে তার কাছে, যে রোপা 19-এর যে 42% বকেয়াটা আপনি দেওয়ার ব্যবস্থা করুন। এটা উনি বলে দিয়েছেন এবং বলেছেন আমি আগামী 22শে জুন যে বাজেট হবে সেখানে একটা বড় পার্সেন্টেজ ঘোষণা করব, ওটা সাসপেন্স রাখছি, ওটা এক্ষুনি জানাচ্ছি না। আপনারা সেই পার্সেন্টেজটা জানলে খুশি হবেন এবং সন্তুষ্ট হবেন। এবং আমি জোর দিয়ে বলেছিলাম, অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা দুঃখের বিষয়, যে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন গত 5/2/2026, সেই রায় অনুযায়ী যে টাকাটা দেওয়া হয়েছে সেটা অর্ধেকেরও কম দেওয়া হয়েছে। অর্থাৎ বিএসিআর চেঞ্জ করা হলো, কি এআইসিপিআই মেনটেন করা হয়নি। রোপা 9-এও এআইসিপিআই বলা আছে, সুপ্রিম কোর্ট 40, 41, 42 নম্বর পেজে পরিষ্কারভাবে বারংবার বলে দিয়েছে যে এআইসিপিআই মেনটেন করতে হবে, এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমি বলেছি যে অর্থ দপ্তরের একজন আইএএস অফিসার পবন কাডিয়ান মহাশয়, তিনি ফোর্সফুলি এটাকে বিএসিআরটা চেঞ্জ করে, অর্থাৎ 2008 সালে 605 আবিষ্কার করেছেন। করাতে যে হিসেবটা দিয়েছে সেটা হচ্ছে অর্ধেকেরও কম। যেমন আমি বলেছি যে আমি 1,72,000 টাকা পেয়েছি, আরও 2,12,000 টাকা পাবো, টোটাল আমার 3,84,000, শুধু 16 থেকে 19। তা আমরা কি স্যার হিসেব জানি না? উপর থেকে যেটা চাপিয়ে দেবে সেটাই আমরা মেনে নেব? এইরকম প্রত্যেকের পেনশনার সহ প্রত্যেকটা কর্মচারী যদি অর্ধেকের কম দেওয়া হয়, তাহলে কি আমরা মেনে নিতে পারি? এটা আজ অথবা কাল থেকে আপনারা এটা সংশোধন করবেন, অর্থাৎ রেকটিফাই করতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু হেভি ফিনান্সিয়াল লসের মধ্যে পড়ে যাব। তখন একটু কথা বলেনি, শেষের দিকে বলেন ঠিক আছে, এ ব্যাপারে ইন্দু মালহোত্রা কমিটি এবং সর্বোপরি সুপ্রিম কোর্ট যা রায় দেবেন সেটা আমরা মাথা পেতে নেব এবং টোটো আমরা কমপ্লাই করব। অর্থাৎ আগের সরকারের সেই ছেঁড়াছুটিতে পা গুলিয়ে ইনিও সেই বেহিসাবিটা চালাতে চাইছেন। কবে ইন্দু মালহোত্রা কমিটি, কবে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে আইসিপিআই অনুযায়ী দিয়ে দাও, তাহলে এই তঞ্চকতার মানেটা কি? অর্থাৎ ঘুরিয়ে বলছে যে মামলা চলুক। আমরা আশা করেছিলাম যে ওনারা পুরোটা দিয়ে দেবেন। কত আর পয়সা লাগবে? 41,000 কোটি টাকা লাগবে বলেছিল সুপ্রিম কোর্টে, কিন্তু দেখা গেল যা দিয়েছে তাতে 10 কোটিও লাগেনি। 10 কোটি। এটা তো এই কমিশনের দিয়েছে, মানে ষষ্ঠ বেতন কমিশন, এটা তো বকেয়া দিয়ে নয়। না, এটা হচ্ছে যে আগের পঞ্চম বেতন কমিশনে রোপা 9 এটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে। 16 থেকে 19, 16 সাল থেকে 19, মানে সেটা আপনি বলতে চাইছেন যে বকেয়ার যে 25% দেওয়ার কথা, সেই 25% যা হওয়া উচিত তার থেকে অনেক কম পেয়েছেন। অনেক কম না, হাফের কম। আচ্ছা, এবার সেইটাকে ধরুন 100 টাকা আপনি পাবেন বকেয়া হয়, হিসেব করলে আপনাকে খুব বেশি হলে 43, 44, 45 বা 46 টাকা দিয়েছে, আপনার 55 টাকার মতো মেরে দিয়েছে। 53, 54, 55 টাকার মতো মেরে দিয়েছে, দিয়ে বলছে 100 টাকা দিয়ে দিয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এটা বাস্তব উদাহরণের কথা বলি, যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি যে একজন মানে একটা বাচ্চা যখন নতুন জন্মগ্রহণ করছে, সে নাকি 80,000 টাকা প্রায় দেনা নিয়ে জন্মগ্রহণ করছে। রাজ্য সরকার এত বকেয়া রয়েছে, তো এটা ভেগ কথাবার্তা, এর সঙ্গে অর্থ সংকটের কোনো সম্পর্ক নেই। সুপ্রিম কোর্ট বলেছে পসিটি অফ ফান্ড ইজ নেগেটেড, মানে হচ্ছে সংবিধান সম্মত যে প্রাপ্য পাওনা সরকারি কর্মচারীদের হয় সেখানে টাকা নেই বা টাকা ঘাটতি আছে, এটা বলা যাবে না। তো রাজ্য সরকারের বয়স মাত্র 2 মাস। তো এর আগে কি 20% দিয়ে এর আগে কোন সরকার কি একবারে? হ্যাঁ, 25% দিয়েছে টিএমসি সরকার 19 সালে, 1/1/19 থেকে 25% দিয়েছে, 1/1/18 থেকে 15% দিয়েছে, 10% করে দিচ্ছিল। কোর্টের চাপে
25% দিয়ে সেন্ট্রালের হারে 125 করে দিয়েছে, কিন্তু ওটা আমাদের পাওনা কত জানেন? 125টা 164%, বঙ্গভবনে দিয়েছে 164%, অর্থাৎ সেন্ট্রাল রেটে তার সাথে তো 3% আইআর কে ডিলিট করে দিয়ে আরো 3% মানে ওটা মার্চ করে দিয়ে 118 থেকে 125% করেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা 7% বাদ যাবে। 3% আইআর মিনস হচ্ছে 7% বাদ যাবে, 25 থেকে 7 বাদ গেলে আপনার 18 হয়। আমার পরের প্রশ্ন হচ্ছে যে অনেক শিক্ষকরা এই টাকা পাননি, তো আদৌ কি তারা বকেয়া দিয়ে পাবেন? দেখুন, শিক্ষকদের বিষয়টা যদিও একটু আলাদা, গ্রান্ট ইন এড বলে একটা কথা আছে। তাদের যে সংবিধান বা তাদের যে রোপা, তাদের যে নিয়ম পদ্ধতি একটু আলাদা আছে, কিন্তু বিগত রাজ্য সরকারগুলি যত ডিএ দিয়েছেন, গ্রান্ট ইন এডের কর্মচারী সহ পঞ্চায়েত, পৌরসভা, লোকাল বডি, কর্পোরেশন, সমস্ত স্তরের অল সর্টস অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, এক কথায় বলা ম্যাচিং যায় অর্ডার বের করেন না, ম্যাচিং অর্ডার সহ একটা অর্ডারেই সবার কি দেওয়া হবে বলা হয়। সেই অর্ডারের পরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যেমন এডুকেশন ডিপার্টমেন্ট, সে ম্যাচিং অর্ডার বের করে, কিন্তু প্রত্যেকটা কর্মচারী পেয়ে এসেছেন সমহারে ডি, কিন্তু প্রাপ্য দিন থেকে দেয়নি। আর আগের সরকার এতই সংবিধান বিরোধী যে তোমরা ডিএচে আদালতে গেছো, 12টা বাজিয়ে দেবো, 18%, টিল ডেট 18%, 60-এর পরিবর্তে 18%, যেখানে 1/1/20 থেকে আমাদের রোপা চালু করেছিল 19 সালে, আপনাদের মনে আছে, 17% দিয়ে স্টার্ট করেছে বঙ্গভবনের কর্মচারীদের, কেউ জানেন? 1/1/20 সালে 17% দিয়ে চালু করেছে, আর আমরা আজকে 26 সালে, আমরা জিরো তখন ছিলাম, 26 সালে 18% পাচ্ছি। সেই জায়গায় এই যে শুভেন্দুবাবু যে বললেন 20% অক্টোবর থেকে দেয়া হবে, উনি বকেয়ার কথা তো বললেন না। প্রাপ্য দিন থেকে মানে কি? 20% বকেয়া যে তারিখ থেকে হয়, আর 18% প্লাস যে 18% পাচ্ছি, সেটাও তো প্রাপ্য দিন থেকে পাই না, অর্থাৎ প্রাপ্য দিন থেকে পেতে হবে। তার জন্যে আমরা অলরেডি রোপা 19-এর যে বকেয়া দিয়ে সহ অন্যান্য আরও দাবি আছে, সেটা পরে বলবো, আমরা কলকাতা হাইকোর্টে ইউনিটি ফোরামে জেনারেল সেক্রেটারি মামলা করেছে, আরও 2-3টে সংগঠন মিলে। আচ্ছা, আপনার এই প্রসঙ্গে একটা কথা বলি, এটা ডিএ সম্বন্ধে না, অন্য প্রসঙ্গে, যে আগের সরকার যেটা যে কোনো একটা সাধারণ কর্মচারী সংগঠন কিংবা কেউ যদি একটা ধর্মঘট করত, সাথে সাথে অর্থ দপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হতো যে মানে নন ডাইস যেটাকে বলা হয়, ডাইস নন, তো অর্থাৎ সরকারি কর্মচারী ওই দিন কোনো সিএল নিতে পারবেন না কিংবা অনুপস্থিত থাকতে পারবেন না। তো এই বিষয়টা কি? আপনাদের তো একটা সার্ভিস রুলে আমি যতদূর জানি একটা কর্মচারীদের ধর্মঘট কিংবা আন্দোলনটার অধিকার আছে, এরকম একটা সেকশন ছিল, তো এই বিষয়টা কি মনে করেন আপনি? দেখুন, যে কোনো অত্যাচারী সরকার যদি মনে করে যে আমি আমার কর্মচারীদের কোনো আন্দোলন করতে দেব না, তেমন কিছু ধর্মঘটের মতো কোনো কর্মসূচি যদি ডাক দেয়, তাহলে আমরা সেটাকে কিভাবে কাউন্টার করব, সেই ভেবে তারা দমন পীড়ন নীতি হিসাবে একটা কাগজে বাঘ হিসাবে কাগজে কিছু পয়েন্ট দিয়ে ভয় ভীতি প্রদর্শন করে একটা অর্ডার বের করতো। সেই অর্ডারে দেখা গেল যে কুপকাত হয়ে যাচ্ছে সকল স্তরের কর্মচারীরা, তাহলে সরকার কেন করবে না? ওই কর্মচারীদের উইক পয়েন্ট আছে, তো কর্মচারীরা ওটাকে চ্যালেঞ্জ করে জিততে হতো, অথবা রাস্তার আন্দোলন জোরালো করতো, ধর্মঘট যতদিন না পর্যন্ত দাবি মিটবে ততদিন লাগাতার ধর্মঘট, যাকে বলে অন্যান্য বিআরটি আর অন্যান্য যে রাজ্যে হয়, সেটা তো আমার রাজ্যে করা যাচ্ছে না। সেই জন্যে সরকার ওই চাবুকটা যতবার ধর্মঘট ডেকেছে সফল হয়নি, হয়তো 5% 10% হয়েছে। 10ই মার্চ 2023 একটা ধর্মঘট হয়েছিল, মোটামুটি সফল হয়েছিল, কিন্তু তারপরে তার আগে এবং পরে ধর্মঘট বিফল হয়েছে এই রাজ্যে। বর্তমান সরকার তাদের সংকল্পপত্র বা ম্যানিফেস্টোতে সমস্ত বকেয়া দিয়ে মেটানোর কথা বলেছেন, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা বলেছেন, 7ম বেতন কমিশন দেওয়ার কথা বলেছেন, অর্থাৎ আপনাদের যত সমস্ত আপাতত যা যা দাবি রয়েছে সমস্তটাই ওখানে প্রতিফলিত হয়েছে। তো সেটা কতটা মানে ম্যানিফেস্টোতে থাকা মানে যে 100% সমস্ত কিছু ফুলফিল হবে এমন তো ব্যাপার নেই।
তো আপনারা কতটা আশাবাদী? ম্যানিফেস্টোতে যেগুলো রেখেছে, সংকল্পপত্র যেগুলো রেখেছে, কেন্দ্রীয় হারে ডিএ বা যেটা হচ্ছে সপ্তম বেতন কমিশন 45 দিনের মধ্যে লাগু করবে, এটা অ্যাকচুয়ালি গালগুপ্পি বা কিছুটা পেয়েছেন? কিছুই পাইনি, জিরো। 20% বলা ও হচ্ছে। তো ঠকিয়েছে, বলছি না, ঠকিয়েছে। ওটা তো অনেকে বলতে পারবে না। আপাত দৃষ্টিতে আপনার মনে হচ্ছে 20% বাজেটে, আরে বাজেটের বইয়ে 8 নম্বর পাতায় ওটা লেখা আছে। তার মানে কি আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল? আবার অক্টোবর, কি ধান্দা! অক্টোবর তো অনেক দিন, কেন জুলাই নয়, কেন আগস্ট নয়? টাকা যখন 20% দিতেই হবে, তাহলে কেন জুলাই বা আগস্ট নয়? সেটা নিয়ে গেল অক্টোবরে এলে তখন যে বলবে না এখন টাকার অভাব আছে, আরো 2 মাস দেরি করে দেখছি, আর আমরা সপ্তম বেতন কমিশনটা লাগু করে দিচ্ছি। আর ওটা প্রাপ্য দিন থেকে কেন নয়? মোট 42% আর ওই 18% পেলে আমাদের কত লস আপনারা কেউ জানেন? প্রত্যেকটা দর্শককে আমি বলছি, কত লস জানেন? 15 থেকে 16 থেকে 17 লাখ টাকা লস। এই রোপা 19-এর ডিএতে সবচেয়ে বেশি লস আগের রোপার চেয়ে, অর্থাৎ রোপা 9-এর চেয়ে রোপা 19-এর লসটা হচ্ছে বেশি। তার 20% হঠাৎ দিয়ে দিল, কিন্তু আপনাকে হাতে দিল না, পাতে মেরে দিল। মানে লোভ দেখালো যে ধৈর্য ধরো, টাইমটা কিনে নিল। প্রথমে কি বলেছিল, 1 সপ্তাহ পরে আমরা ঘোষণা করব ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে। তারপরে সেগুলো চেঞ্জ হতে 22শে জুন এলো। 30/5 মিটিংটা ছিল নবান্নে, সেটাকে করলো 1/6। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 1/6 বললো কি 22 জুনে আমরা কিন্তু জানাবো পার্সেন্টেজটা, সেটা অক্টোবরে। সেই জন্যে আমাদের সন্দেহ আছে যে আদৌ আমরা এখন হাতে পাবো কিনা, আর পেলে কিন্তু আমরা অনেক লস করলাম। ধরুন সপ্তম বেতন কমিশন লাগু করে দিল 1/1/2027 থেকে, হলো আপনি 20% উপভোগ করলেন 2 মাস, তারপরে তো ডিএ 0 হয়ে গেল। আর যদি 22টা, তাহলে আর কবে দেবে? আপনি সেটা তাহলে পাওয়া যাবে না? পাওয়া যাবে কি যাবে না অন্য বিষয়, পাওয়া যাবে, আদায় করতে হবে আদালতে। পুরোটাই এই যে 15 লাখ 16 লাখ লস বলছি, ওটা পুরোটাই, অর্থাৎ প্রাপ্য দিন থেকে চার্ট এখানে আছে, সেই চার্টটা কোর্টে পেশ করতে হবে। সেই চার্ট অনুযায়ী, অর্থাৎ যেটাকে বলে এরিয়ার ডিএ মানে কিন্তু 42% নয়। এরিয়ার ডিএ মানে বছরে 2 বার যে এরিয়ার ডিএ হয়। ধরুন এই 22%টার, ধরুন আপনার 20 সাল তো 21, 22, 23 সালে আপনার ছিল, 23 সাল থেকে 24 সাল, 24 মাস অমুক মাস তো পেরিয়ে ডিঙে আসছে। সেসব টাকা তো চলে গেল, কোথায় সেই টাকাগুলো কোথায়? সেই হিসেবে ধরতে হবে আপনাকে। এই যে সুপ্রিম কোর্ট ডিএ ইজ এ লিগ্যাল এনফোর্সেবল রাইটটা তো এমনি বলেনি, এটা কিন্তু লোয়ার কোর্ট থেকে উঠে গেছে, স্যাট এবং হাইকোর্ট থেকে বেঁধে দিয়েছে ডিএ ইজ এ লিগ্যাল এনফোর্সেবল রাইট টু অল গভর্নমেন্ট এমপ্লয়িজ, অল সর্টস অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ। সেই জন্যে আপনাকে আমাদের আরও ধৈর্য ধরতে হবে। আরও যদি 3-4 বছর লাগবে, কতদিন লাগবে আমরা জানি না। আমরা তো চাইবো অ্যাজ সুন অ্যাজ পসিবল কোর্ট ডিসলভ করে দেবে, এবং কোর্ট তার রায় অনুযায়ী সেই সরকারকে বাধ্য করাবে যে তুমি তৃণমূল কি বিজেপি আমার জানার দরকার নেই, তুমি কিন্তু আমার ডিরেকশন মোতাবেক কিন্তু পুরো টাকাটা দিয়ে দাও, হিসেবে গভর্নমেন্ট করেছো। এই তো দেবপ্রসাদ হালদার বলছে তার একার 2,12,000 টাকা পাওনা আছে। আমি সুপ্রিম কোর্টকেও জানিয়েছি, মিন্দু মালহোত্রা কমিটিকে জানিয়েছি, এখানে চিফ সেক্রেটারিকে জানিয়েছি, ফিনান্স সেক্রেটারি, সবাইকে জানিয়েছি যে রেক্টিফিকেশন করে টাকা দাও, পেনশনারদের টাকা দাও, সবার টাকা দাও। তা নাহলে তো আমার দেওয়া বলে না, আমাকে ওই বললাম না, 43 টাকা 44 45 টাকা দিয়ে 100 টাকার মধ্যে বলে 100 টাকাই দিয়ে দিয়েছি, একটা ইনস্টলমেন্টে দাও। আর 8 থেকে 15 এখনো হিসেব হয়নি, 16 থেকে 19 জাস্ট দিয়েছে, 8 থেকে 15 হিসেব দেয়নি। 8 থেকে 15 হিসেব শুনলে অবাক হয়ে যাবে, বুঝলেন? যে 1,72,000 দিয়েছে, সেটা থেকে ওভারড্রয়াল হয়ে যাচ্ছে এমন একটা হিসেব করেছে। এই তার আমি নিয়ে এসেছি, দেখুন, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমি ছবিটা দেখাচ্ছি আপনাদের, এইটা দেখান, এই দেখুন, এটা ওভারড্রয়াল হয়ে যাচ্ছে। অর্থাৎ 8 থেকে 15 যখন হিসাব করবে, ঠিক আছে, স্ক্রিনে দিয়ে দেবো। হ্যাঁ, এইটা হচ্ছে যে তখন আপনার ওই ওভারড্রয়ালটা কেটে দিয়ে দেবে আপনার হাতে বা অ্যাকাউন্টে।
সরকার এগুলো ফাঁদ পেতে রেখেছে, অর্থাৎ আগে সরকারের চটিতে পাগুলি এই সরকারও চলছে। তাহলে আপনি বলতে চাইছেন সমস্ত ডিএ পরিশোধ না করে পে কমিশন চালু হলে কর্মচারীদেরই লস? লস তো বিরাট লস, চালু করতে পারবেও না চট করে। এ বলছে সপ্তম, তারপর আবার অষ্টমের গল্প জুড়ে দিয়েছে, কোথা থেকে অষ্টম মাসে আমরা জানি না। আর তারপরে কি বিনা পয়সায় অর্ডার বের করতে কোনো অসুবিধা নেই, একটা কাগজে অর্ডার বের করে যে পে কমিশনে, সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান কে হবে, তার মেম্বার কে হবে, অর্থাৎ গেজেট নোটিফিকেশন বলে, সেটাতে তো পয়সা লাগে না, সেটা এখনো বের করছে না। সেটা বাজেটেও বলেনি, মুখে বলছে যে আমরা ঘোষণা করে দিলাম। এটাই অত্যন্ত দুঃখের আর কি। এই মামলায় মহামান্য উচ্চ আদালতের ভূমিকা একজন মামলাকারী হিসেবে আপনি কেমনটা দেখছেন? আমি মনে করি যে প্রথম দিকে যে বিচারপতিদ্বয় ছিলেন দীনেশ মাহেশ্বরী এবং ঋষিকেশ রায়, তাদের ভূমিকাটা আমাদের কাছে একটু খটোমটো ঠেকেছিল, কিন্তু পরবর্তীকালে মহামান্য বিচারপতি সঞ্জয় কারোলের নেতৃত্বে যে বিচারটা হয়েছে জানুয়ারি 2025 সাল থেকে, এক বছর বলতে গেলে, পরের বছর আপনার 5/2/2026 ফাইনাল অর্ডার বেরিয়েছে, এই ভূমিকাটা কিন্তু অত্যন্ত ভালো লেগেছে আমাদের। এবং তিনি যে রায়টা দিয়েছে সেটা উল্লেখযোগ্য রায় এবং ঐতিহাসিক রায় এবং যুগান্তকারী রায় দিয়েছেন। অনেকে বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি মামলায় যুক্ত হওয়ার পর মামলাটার গতি আরও বেশি পেয়েছে। দেখুন, এগুলো কাউকে দোষ দিয়ে লাভ নেই, তিনি ছিলেন। আর অনেকের মুখে শোনা যায় তিনি গাফিলতি করেছেন, দেরি করেছেন, সেগুলো আছে। আমরা আমাদের মতো চেষ্টা করে আমরা গতি পাইয়েছি 25 সালের জানুয়ারি থেকে করুণানন্দীকে এনগেজ করে, সিনিয়র অ্যাডভোকেট করুণানন্দীকে এনগেজ করে আমরা আমাদের মতো করে ওই টপ অফ দ্য লিস্ট, হাই অন দ্য বোর্ড, এগুলো করে আমরা মামলাটাকে শেষ করেছি। আর প্রবীর চ্যাটার্জি মহাশয় তো প্রথম থেকেই আছেন, সেই 16 সাল থেকেই আছেন, 16 সাল থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট টিল ডেট আছেন। আমাদেরও বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় ছিলেন। এই মামলা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট যে কমিটি গঠন করেছিলেন, সেই সম্বন্ধে মামলাকারী হিসেবে আপনাদের কেমন মত? দেখুন, 5/2/2026 তারিখ মহামান্য সুপ্রিম কোর্টের এই দুই বিচারপতি সঞ্জয় কারোল মহাশয় এবং তার সঙ্গে প্রশান্ত কুমার মিশ্র যে রায় দিয়েছেন, সেই রায়ের পর আমরা খোঁজখবর নিতে থাকি যে ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে সরকারের কী বৈঠক হচ্ছে, কী ইতিবাচক কী নেতিবাচক, এগুলো আমরা খেয়াল রাখছিলাম, কিন্তু আমরা কিছুই খোঁজ পাচ্ছিলাম না। তারপরে যখন একটা ইনস্টলমেন্ট দেওয়ার কথা ঘোষণা হয় মার্চের শেষে, 26-23 ব্যাকডেটে বের করেছে, 13/3 3টে অর্ডার বের করেছে দেওয়ার জন্যে, এবং তারপরে একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান ফাইল করেছে সরকার। সেখানে ওই ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে যত মিটিং হয়েছে সেই মাইনিউটসগুলো কিন্তু অ্যানেক্স করেছিলেন। তারপরে আমরা জানতে পারি যে ইন্দু মালহোত্রা কমিটির ফাংশন। তো ইন্দু মালহোত্রা কমিটি এ পর্যন্ত যে ভূমিকা আমি মামলাকারী হিসাবে লক্ষ্য করছি, খুব একটা ভালো ভূমিকা কিন্তু দেখিনি। এইবারে আমাদের কাছে অনেক অনুনয় বিনয় আসে যে আপনারা কেন ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে দেখা করছেন না বা দেখা করার জন্য আবেদন করছেন না। তখন আমরা এপ্রিল মাসে আমরা কিন্তু ইন্দু মালহোত্রা কমিটির কাছে আমরা কিন্তু দরখাস্ত করি যে আপনাদের সঙ্গে বসে আমরা আমাদের গ্রিভান্সটা জানাতে চাই। তখন ইন্দু মালহোত্রা কমিটি আমাদের সাড়া দেয় এবং বলে দিল্লিতে ক্যাগের অফিসে আপনারা আসুন, 27/4/2026 তারিখ মিটিং হবে। আমরা যথারীতি সেখানে উপস্থিত হই এবং আমরা আমাদের গ্রিভান্স তুলে ধরি এবং তারা নোট ডাউন করেছেন এবং বলেছেন যে অন্য রাজ্যের ন্যায় বছরে 2বার আমরা সুপারিশ করব। তাতে আপনারা খুশি তো? আমরা বলেছি হ্যাঁ। তার পরবর্তীকালে দেখা যায় 27/4 পরে কয়েকদিন পরে 30/4 ওই ইন্দু মালহোত্রা কমিটি মুখবন্ধ খামে একটি রিপোর্ট জমা দেয় সুপ্রিম কোর্টের কাছে। এই পর্যন্ত আমরা জানি যে ইন্দু মালহোত্রা কমিটির ভূমিকা, কিন্তু সেই মুখবন্ধ খামের ভিতরে কী আছে সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, পজিটিভ নেগেটিভ কিছু জানতে পারিনি। 2016 থেকে 2026 10 বছর, 10 বছর তো গুনতে গুনতে অনেক সময় লাগে। আর তার সাথে মামলার সাথে রয়েছে তারিখ পে তারিখ, আর তার সাথে মামলা চলার খরচ, আর এখন সুপ্রিম কোর্ট, অর্থাৎ আপনাকে যেতে হবে দিল্লিতে।
তো এত বিপুল সংখ্যক খরচ কিভাবে সম্ভব হয়েছে? সম্ভব বলতে, যখন একটা ঐতিহাসিক রায় হয়েছে হাইকোর্টে, এবং আমরা শুনেছি যে টাকা ছিল না, আপনারা নিজের থেকেও করেছেন অনেকটা। সেটা তো করতেই হবে, কারণ মামলা যখন আমরা ইনিশিয়েট করেছি তখন তো মামলাটা উদ্ধার করতে হবে আমাদের। কিন্তু যেটা কর্মচারীদের মধ্যে উন্মাদনা দেখতে পেয়েছি আমরা, সেটা হচ্ছে যে খুবই উল্লেখযোগ্য ঘটনা, যে তারা মনে করেছেন যে এই রাস্তাতেই, অর্থাৎ আদালতের মাধ্যমেই আদায় হবে, হলে হবে নাহলে হবে না, রাস্তায় হবে না। সেই জন্যে শিক্ষক মহল সহ সমস্ত স্তরের কর্মচারীরা কম বেশি অর্থ সাহায্য করেছেন। সেই জন্যে আমরা তরি উতরে গেছি। আচ্ছা, পে কমিশন নাকি বকেয়া ডিএ, যদি যে কোনো একটাকে বাছাই করতে বলা হয়, এই মুহূর্তে আপনি কি মনে করেন কোনটা আগে হওয়া উচিত? না দেখুন, আগে বলতে যেটা দুটোই আপনাদের প্রাপ্য, কিন্তু এই মুহূর্তে যদি বলা হয় যে কোনো একটা, নিয়ম অনুযায়ী তো ডিএ অবশ্যই আগে সমস্ত বকেয়া পরিশোধ করে, হ্যাঁ, পুরো সুপ্রিম কোর্টের রায়, তারপরে ওরপা 19-এর যে 42% প্রাপ্য দিন থেকে দিয়ে সপ্তম বেতন কমিশন এক থেকে চালু করুক না, আজকের থেকেই চালু করুক না, তা আমাদের কী যে আসে, আমাদের তো ভালো। কিন্তু উনি চালু করবেন না, 1/1/27 থেকে চালু করবেন না, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। কারণ ওর এখন কোনো কমিটি ফর্ম হয়নি, একটা নোটিফিকেশান পর্যন্ত কাগজে পয়সা লাগে না সেটাও পর্যন্ত বের হয়নি, ইস্যু করেননি। এত সংখ্যক সরকারি কর্মী, তার উপরে 41,000 কোটি টাকার মতো বকেয়া বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তো এত টাকা কি একবারে সরকার দিতে পারবে? ওই যে সুপ্রিম কোর্ট বলেছে, তোমার পসিটি অফ ফান্ড ইজ নেগেটেড, টাকা নেই বলা যাবে না। টাকা হচ্ছে তুমি দাওনি কেন, না দেওয়ার ফলেই তো জমে গেছে। সেটা তো এই সরকার তো দেয়, এই আর ওই পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। যেমন বাম আমলের যে রোপাটা হয়েছিল সেইটা তৃণমূল সরকার বহন করেছিল, যে রোপাটা, বুঝলেন, রোপা নয়, এটা 1/1/6 থেকে চালু হয়েছিল। তার পরবর্তীতে এরা তৃণমূল সরকার ছিল 11 সাল থেকে, তো 11 সাল থেকে এই পর্যন্ত ছিল, বুঝতে পেরেছেন। ওরা তো কোর্টে যাওয়ার ফলে আরও বদমাইশি করেছে, যেমন ওই অভিরূপ সরকারকে দিয়ে টিএ হাফিজ করে দিয়েছে, অনেক কিছু করেছে, কর্মচারীদের ক্ষতি কোনো বাদ রাখেনি। আদালত নির্দেশ দেওয়ার পরও তো আসেনি। ওই যে যতক্ষণ না আমার কন্টেম্পট হচ্ছে, শাস্তির মুখে পড়তে হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আমি ওই ব্যানার করে যাবো, কোর্ট অবমাননা করে যাব। এরপর পরবর্তী মামলার তারিখ কি পড়েছে? হ্যাঁ, পরবর্তী যে আমরা তো সকলে কন্টেম্প করেছি, কন্টেম্পটা আর কমপ্লায়েন্স আছে, কন্টেম্প এবার চালু হবে, চালু তো হবেই, কারণ তো অবমাননা হয়েই রয়েছে, পুরো টাকা দেয়নি। আর এটা কত তারিখ অবধি লাস্ট ছিল? গত 27/5 যে ডেটটা ছিল, সেখানে তুষার মেহতা এই বর্তমান সরকারের পক্ষে দাঁড়িয়ে বলেছিল যে মাইলর্ড, বর্তমান সরকার কর্মচারী যারা ডিএ মামলাকারী তাদের সঙ্গে একটা সমাধানের জন্য বসছেন, আপনি আজকের দিনটা অ্যাডজয়েন্টমেন্ট দিন। তা সঙ্গে সঙ্গে বিচারপতিরা অ্যাডজয়েন্টমেন্ট দিয়েছেন, কিন্তু এটা ডাইরেকশন দিয়েছেন যে স্ট্যাটাস রিপোর্ট কিন্তু জমা দিতে হবে নেক্সট 23/7 মধ্যে। তার মানে 23/7 হচ্ছে পরবর্তী ডেট। তো ওদিন আপনারা কি কি প্রস্তুতি রয়েছে আপনাদের? আমাদের প্রস্তুতি তো তুঙ্গে। আমাদের প্রস্তুতি যেমন এই যে বাঞ্চ দেখছেন, আরও প্রচুর পেপারস রয়েছে যেগুলো আমরা ইন্দু মালহোত্রা কমিটি সরকারকে দিয়েছি এবং যত দরখাস্ত করেছি, কারণ এই পেপারস তো কথা বলবে, সেগুলো আইএ করে, আইএ মানে হচ্ছে ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন করে সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়া, যে দেখুন কি করেছে, আপনার অর্ডারটাকে বড় কাজ করা দেখিয়ে এটা সেটা করছে, আপনি ফার্দার ম্যান্ডেটরি ডাইরেকশন দিন যাতে পুরো টাকাটা দেয়। এইটা আমাদের প্রস্তুতি রয়েছে। সরকারি কর্মচারীরা এখন কতটা সাপোর্ট করছেন? কর্মচারীরা দেখুন, কর্মচারীরা তো সাপোর্ট পুরোপুরি করছে, কিন্তু বিভাজন প্রচুর আছে কর্মচারীদের মধ্যে। আমাদের কর্মচারী সংগঠনের মধ্যে প্রচুর বিভাজন আছে, আমরা তো ঐক্যবদ্ধ নই, কিন্তু কষ্ট হলেও ইউনিটি ফোরাম
সেটা তো কর্মচারীরা জানে হ্যাঁ, যে জানে। কারা সত্যি কাজ করছে, হ্যাঁ, হ্যাঁ। কারা সরকারের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছে, হ্যাঁ। সেটা তো জানে। কিন্তু কষ্ট হলেও আমরা খরচা কমিয়ে দিয়েছি, যেহেতু অর্ডার হয়ে গেছে আমরা খরচা কিছুটা সিনিয়র অ্যাডভোকেট যেমন বাদ দিয়েছি, দিয়ে আমাদের কমপ্লায়েন্সের জন্য অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে আমাদের টোটাল 45,000-এর মতো খরচা পার ডে, যেটা 1.5 লাখের উপরে ছিল সেটা কমিয়ে এই 45,000টা কোনো রকমে 5-10,000 কম হলেও উঠে যাচ্ছে। আর কতদিন সুপ্রিম কোর্টে যেতে হবে তা জানি না। 23 তারিখের জন্য আমাদের আগাম টিকিটও কাটা হয়ে গেছে, আমরা ওই দিনে যাব। তার আগে কর্মচারী যদি সাহায্য করতে চান আপনারা, সেটা কিভাবে করছেন? না, ওই তো কলেজ ওয়েলকাম মুক্ত হস্তে দান করবে, এটা তো মানে এটা করছেন। পুরোপুরি কর্মচারীদের চাঁদাতেই চলছে। সে 100, 200, 500, 50 টাকা যে যেরকম দেয় সে সেরকম, কেউ আবার 30,000, 20,000, হ্যাঁ, অনেক রিটায়ার্ড সংগঠন আছে তারা দিচ্ছে। সুতরাং টেনে টুনে চলে যাচ্ছে, মানে আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। সেই যেতে যদি কম পড়ে, ধরুন অনেকবার কম পড়ছে, এখনও ঘাটতি আছে, 40,000 টাকার মতো ঘাটতি আছে, এটা আমার থেকে দিতে হয়। সে তো বাইরে গেলে তো নিজের কিছু খরচ থাকে। বাইরে নয়, মানে টোটাল যে খরচা একদিনের, সেই খরচায় যদি ঘাটতি হয় সেটা আমার থেকে দিতে হবে। এটা প্রকাশ করে দিলাম যে এই খরচা হয়েছে, এই উঠেছিল, ঘাটতি আছে, দিয়ে দিনটা পার করে দিতে হবে, মামলা চলে যাবে। সরকার বদল হলেও মানে এইমটা বদল হয়নি, না, লক্ষ্যটা আদায় করেই ছাড়বো। পরিষ্কার বদল হয়নি, কারণ রোপা 19-এর যে মামলাটা আমাদের রয়েছে হাইকোর্টে, ওটা কিন্তু নতুন মামলা। এ মামলা ও মামলা আলাদা, ওতে আরও এইচআরে আছে, অর্থাৎ আমরা 12% এইচআরে পাই, বঙ্গভবনের কর্মচারীরা 30% পায়। হ্যাঁ, ঠিক আছে, কিছুটা এখানে আমার একটা প্রশ্ন আছে। যেমন ধরুন 2016 সালে আপনি একটা বাড়িতে ভাড়া থাকতেন, সে বাড়ি ভাড়া ছিল 2,000 টাকা। সেটা 2025 সালে কি 2020 সালে সেই ভাড়াটা কি কমবে না বাড়বে? না না, বাড়বে তো বটে, দিন গেলে প্রাইস ইন্ডেক্স বাড়ছে, মানে বাড়িওয়ালারা তো চুপ করে বসে থাকবে না, 500,000, 2,000 টাকা বাড়ি দেবে। কিন্তু সেটা প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে ডিসক্রিমিনেশন। বঙ্গভবনের কর্মচারী তারাও রাজ্য সরকারি কর্মচারী, আমরাও রাজ্য সরকারি কর্মচারী, তাদের 30% এইচআরে দেওয়া হবে, আমাদের দেওয়া হবে 12%। পাচ্ছিলাম 15, 3% আবার কমিয়ে দিয়েছে। সেই জন্যে আমরা ওটা অ্যাটপার চেয়েছি, এবার কোর্ট যা দেবে। তারপর ট্রান্সপোর্ট অ্যালাউন্স ওদের দেয় কেন্দ্রীয় হারে, 4,500 থেকে 5,000 টাকা এক একজন পায়, আমরা 0। আর গ্র্যাচুইটির পরিমাণ ন্যূনতম 20 লাখ টাকা করতে হবে, যেটা আমরা 12 লাখ টাকা পাবো। তো একটা সাধারণ একটা হিসাব করি, একটা সাধারণ সরকারি কর্মচারী সেই একই গেজেটের কিংবা সেই একই লেভেলের একজন কেন্দ্র সরকারি কর্মচারী, দুজনের বেতনের পার্থক্য কত হতে পারে? ধরুন একটা বি গ্রেড কর্মচারী, পার্থক্য দেখুন, সেন্ট্রালের সঙ্গে তো আমাদের তফাৎ আছেই, ওদের স্কেলের সঙ্গে আমাদের স্কেলের তফাৎ আছে, ফারাক আছে। ধরুন ওদের থেকে আমরা 40 থেকে 50,000 টাকা পিছিয়ে। এত পিছিয়ে? আচ্ছা, তো এই মুহূর্তে আপনাদের তাহলে পরবর্তী প্ল্যান কি? সরকার তো বদল হয়েছে। সরকার বদল হয়েছে, আমাদের তো সুরা হয়নি, আমাদের শুধু প্রতিশ্রুতি দিয়েছে এই দেবো, ওই করে দেবো, ওই করে তাই করে দেবো। কিন্তু আমরা যখন হাতে পাবো তখন বলবো ভালো সরকার। আর যেভাবে উনি প্রতিশ্রুতি দিয়েছেন বা বাজেটে ঘোষণা করেছেন, তার থেকে তো আমাদের অনুমান করতে হবে যে আমাদের লস হলো না লাভ হলো। 20% শুনতে ভালো, হয়তো আমি ধরে নিলাম অক্টোবরে পাবো, তাতে তো আমাদের 2 মাস পাবো। 2 মাস আপনি 20%টা ভোগ করলেন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আর একটা বাজেট অবধি তো অপেক্ষা করতে বলেছেন। সেটা তো অপেক্ষা হলো না, আপনার তো বললাম না 15 লাখ টাকা মেরে দিল। আপনি কি চাইবেন আমার 15 লাখ টাকা গভর্নমেন্টকে আমি দান করে দিই? না, আপনার দরকার বলুন। উনি যদি বলতো যা হিসেব হয় আমি এরিয়া সহ সব দিয়ে দেবো, সে আপনারা 1 বছর দেরি করুন না, কোনো ব্যাপার নেই, আমরাও 1 বছর দেরি করতে রাজি আছি। অর্ডারে বের করে বলতে হবে, মুখে নয়। শুভেন্দু অধিকারী বা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বা অন্য কোনো মন্ত্রী যদি বলে যে আমরা সব পূর্ণ করে দিয়ে দেবো, 42% দিয়ে বাকি 22% সব দিয়ে দেবো, এটাতে কিন্তু মূল্য নেই। ইভেন ওই বললাম না 8 নম্বর পাতায় বাজেটের এরা 20% দেওয়া হবে অক্টোবর থেকে, এরও কোনো মূল্য আছে বলে মনে হয়। যেমন 4% ঘোষণা হয়েছিল বাজেটে ফেব্রুয়ারি মাসে। অনেক সরকারি কর্মচারীরা দেখছেন, তারা চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন, সেই কমেন্টের উত্তর আপনারা পেয়ে যাবেন।
আর স্যার, আপনি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি ক্যামেরার সামনে বলতে পারেন। দেখুন, বলার তো আপনার প্রশ্নের মাধ্যমে আমি প্রায় সব কিছুই খোলসা আমি করে তো দিলাম। যেটা আমার দর্শকরা যা জানতে চাইছে সেই কোশ্চেন করেছি। আপনার নিজের যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে সেটা আপনি বলুন। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে আমাদের সকল স্তরের কর্মচারীদের ধৈর্যশীল হতে হবে। এই পাচ্ছি না, কেন পাচ্ছি না, নানা রকম প্রশ্ন না করে, নিজেদের মধ্যে গুতুগুতি না করে, হিংসাহিংসি না করে, যতটা সম্ভব আর কি, হবে না, যতটা সম্ভব একত্রিত হয়ে পরবর্তী যে মামলা আছে সেই মামলায় আপনারা সহযোগিতা করবেন, এবং যাতে প্রত্যেকে আমরা দাবিটা আদায় করতে পারি। অর্থাৎ আমাদের আর্থিক দিক থেকে যে পাওনাগুলো আছে, যেটা বহুদিন থেকে হয়ে আসছে, সেইগুলো আমাদের আদায় করতে হবে। আর একটা মামলা আছে, ওই মামলাটা হলেই প্রায় সব দাবি মিটে যাবে, সেইটা যাতে আমরা চালাতে পারি। এবার দেখা যাক যে এই রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার মামলায় কি বলেন। হাইকোর্টে যে নতুন মামলাটা আছেন সেখানে তার আইনজীবী কি সাবমিশন করেন, রাজ্য সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার বিরুদ্ধে বলেন না সপক্ষে বলেন, সেইটা আমরা কিন্তু প্রত্যক্ষ করে আর আগামী দিনে আমরা এগিয়ে যাব, এবং আশা করি ভবিষ্যতে যে সদর্থক মামলা রায় হবে সেই রায় অনুযায়ী আমরা সবাই আমাদের দাবি আদায় করতে পারব। নমস্কার। নমস্কার, কথা বলে সবাইকে ধন্যবাদ।